রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। একমাত্র পারমাণবিক বোমা ছাড়া চীনের বিরুদ্ধে ভারতের আর কোনো প্রতিরোধ অস্ত্র নেই বর্তমানে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় সর্বাত্মক হামলা ইসরায়েলের, নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইয়েমেনে আটক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২০ গোয়েন্দা। পাকিস্তান আফগানিস্তান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত দোহা বৈঠকে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকিকে আবারও চূড়ান্ত অপমান ডোনাল্ড ট্রাম্পের, টেবিল থেকে ছুড়ে ফেললেন জেলেন্সকির মানচিত্র। মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক পাকিস্তানের, চীন থেকে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ। একমাত্র পারমাণবিক বোমা ছাড়া চীনের বিরুদ্ধে ভারতের আর কোনো প্রতিরোধ অস্ত্র নেই বর্তমানে। ব্যালিস্টিক মিসাইল সহ ভারতের কাছে থাকা সমস্ত প্রচলিত অস্ত্র এখন অকার্যকর হয়ে পড়েছে চীনের বিরুদ্ধে। ফলে দুই দেশের মধ্যে যদি কখনো কোনো যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে ভারত বাধ্য হবে চীনের প্রচলিত অস্ত্রের ধ্বংসাত্মক সব হামলা হজম করতে। আর ভারত যদি চীনের হামলা হজম করতে না চায়, তাহলে তাকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে হবে তাদের শেষ অস্ত্র পারমাণবিক বোমা। আর এর ফলে দুই দেশই মুখোমুখি হতে পারে অস্তিত্ব সংকটের। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজে তুলে ধরা হয়েছে এই বিষয়ক একটি বিশ্লেষণ। ডিফেন্স নিউজের বিশ্লেষণ অনুসারে সামরিক ক্ষেত্রে চীনের রাতারাতি বিস্ময়কর অগ্রগতির ফলে ভারতের কাছে থাকা ব্যালিস্টিক মিসাইল সহ অন্যান্য প্রচলিত অস্ত্র দিয়ে চীনকে মোকাবেলার কোনো ক্ষমতা নেই ভারতের। অপরদিকে চীনের কাছে পারমাণবিক বোমা ছাড়াও এমন সব শক্তিশালী প্রচলিত অস্ত্র রয়েছে যার মাধ্যমে গোটা ভারতকে তছনছ করে দিতে সক্ষম চীন। আর চীনের প্রচলিত এসব অস্ত্রের হামলা মোকাবেলারও উপযুক্ত কোনো ব্যবস্থা নেই ভারতের। সামরিক ক্ষেত্রে চীনের মোকাবেলায় ভারতের এই অবস্থা মোকাবেলায় বর্তমানে ভারত উদ্যোগ নিয়েছে একটি ইন্টিগ্রেটেড রকেট ফোর্স বা IRF গঠনের। ভারতের মিসাইল সিস্টেম, পারমাণবিক অস্ত্র এবং মিসাইল শক্তি বৃদ্ধির দায়িত্ব থাকবে IRF এর হাতে। স্থল, নৌ এবং বিমান এই তিন বাহিনীর সমন্বয়ে গঠন করা হয়েছে এই রকেট ফোর্স। কিন্তু ভারতের সমর বিশ্লেষকদের মতে এই রকেট ফোর্সও কোনো কাজে আসবে না চীনের প্রচলিত অস্ত্রের বিরুদ্ধে। ডেনভার বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক অধ্যাপক দেবক দাস বলেছেন, রকেট ফোর্সের অধীনে থাকা ব্রাহ্মোস, পিনাকা এবং প্রালে নামক যেসব মিসাইল রয়েছে তার আওতা মাত্র 500 কিলোমিটার। এসব মিসাইলের সাহায্যে ভারত বড়জোর তিব্বতে হামলা চালাতে পারবে। অপরদিকে চীনের কাছে DF সিরিজ সহ আরও যেসব মিসাইল রয়েছে তার পাল্লা 2000 কিলোমিটারের বেশি এবং গোটা ভারতে চীন হামলা চালাতে পারবে এসব মিসাইলের সাহায্যে। অপরদিকে ভারতের কাছে থাকা সবচেয়ে দূরপাল্লার মিসাইল হল অগ্নি ব্যালিস্টিক মিসাইল, যার আওতা 5000 কিলোমিটার। আর এই মিসাইল ভারত মজুদ রেখেছে পারমাণবিক বোমা হামলার জন্য। ডিফেন্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, চীন যদি তাদের মধ্যভাগ থেকেও প্রচলিত মিসাইল হামলা চালায়, তবুও তা গোটা ভারতের যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম। তাছাড়া চীন তাদের গুরুত্বপূর্ণ বেশিরভাগ স্থাপনা নির্মাণ করেছে পূর্বাঞ্চলে, যা ভারতের মিসাইলের আওতার বাইরে। সমর বিশ্লেষকদের মতে, ভারত যদি পারমাণবিক বোমার বাইরে প্রচলিত অস্ত্র শক্তিশালী না করে, তাহলে চীন ভারত সম্ভাব্য যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়ানোর সম্ভাবনা খুব বেশি। কারণ চীনের মোকাবেলায় ভারতের কোনো উপায় থাকবে না পারমাণবিক বোমা হামলা ছাড়া। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের শোচনীয় পরিণতি আরও একবার দেখিয়ে দিয়েছে প্রচলিত অস্ত্রে ভারত তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা দুর্বল আর অসহায়। যুক্তরাষ্ট্র আবারও চরম অপমান করেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে। গত শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন জেলেন্সকি। ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসে বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকির উপস্থাপন করা যুদ্ধক্ষেত্রে মানচিত্র ছুঁড়ে ফেলেন টেবিল থেকে। এরপর তিনি জেলেন্সকিকে তীব্র ভাষায় গালিগালাজ করেন এবং অভিশাপ দেন। ট্রাম্প জেলেন্সকিকে কঠোর ভাষায় বলেছেন, তোমার এই ফ্রন্টলাইন ম্যাচ দেখে
দেখতে দেখতে আমি ক্লান্ত। পুতিনের দেওয়া শান্তি চুক্তি তোমাকে মানতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে, ডনবাস থেকে সব সেনা ফিরিয়ে আনতে হবে। তুমি যদি পুতিনের শর্ত অনুযায়ী শান্তি চুক্তিতে স্বাক্ষর না করো, পুতিন তোমাকে শেষ করে দেবে। ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই আচরণে সম্পূর্ণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন জেলেনস্কি। শুক্রবারের এই আচরণে এটা পরিষ্কার, ট্রাম্প মুখ ফিরিয়ে নিয়েছেন জেলেনস্কির ওপর থেকে। অপর এক খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস বৈঠক উপলক্ষে জেলেনস্কি যখন যুক্তরাষ্ট্রে বিমান থেকে অবতরণ করেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হননি যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা। ফলে বিমানের পাইলটই জেলেনস্কিকে অভ্যর্থনা জানান বিমানবন্দরে। অপরদিকে এছাড়া হোয়াইট হাউসে বৈঠক শেষে ট্রাম্পের কাছ থেকে শূন্য হাতে ফিরেছেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প এর আগে ইউক্রেনকে দূরপাল্লার টোমাহক ক্রুজ মিসাইল দেওয়ার কথা বললেও শুক্রবারের বৈঠকে এ বিষয়ে সম্পূর্ণ ইউ টার্ন করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, বিমানবন্দরে জেলেনস্কিকে অভ্যর্থনা জানাতে কাউকে না পাঠানো এবং হোয়াইট হাউস থেকে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে জেলেনস্কিকে কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে জেলেনস্কির বিরুদ্ধে আবারও সুর চড়া করেছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে কিছু ভূমি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। এর মধ্যে শনিবার গোটা যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ আরও খেপিয়ে তুলেছে ট্রাম্পকে। ফলে রোববার তিনি আবার সুর চড়া করেছেন জেলেনস্কির বিরুদ্ধে। ইউক্রেনকে টোমাহক মিসাইল দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ইউক্রেনকে অনেক অস্ত্র দিয়েছি, কিন্তু আমরা আমাদের সব অস্ত্র ইউক্রেনকে দিতে পারি না। এতে আমাদের দেশ বিপর্যয়ের মুখে পড়বে, আমরা সেটা করতে পারি না। শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর জেলেনস্কি বলেছেন, তিনি যে কোনো অবস্থায় আলোচনায় বসতে রাজি আছেন পুতিনের সাথে, তবে আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি হলে ভালো হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ধমকিয়ে বের করে দেন জেলেনস্কিকে। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ রোববার দেশটিতে জাতিসংঘের ২০ জন ত্রাণকর্মী গ্রেফতার করেছে। দেশটির রাজধানী সানায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে হুথি আর্মি। হুথি আর্মি বলেছে, জাতিসংঘের ত্রাণকর্মী আড়ালে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করছিল। তবে জাতিসংঘ এই অভিযোগ অস্বীকার করেছে। গ্রেফতারকৃত ২০ জনের মধ্যে ১৬ জন বিদেশি, ৪ জন ইয়েমেনি। এছাড়া আরও ১১ জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। হুথি প্রধান আব্দুল মালিক বলেছেন, গ্রেফতারকৃতদের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এর আগেও জাতিসংঘের ত্রাণকর্মীর আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের গ্রেফতার করেছে হুথিরা। সম্প্রতি ইয়েমেনে ইসরায়েলের একটি টার্গেট হামলায় একসাথে নিহত হয়েছে হুথি সরকারের ১ ডজন মন্ত্রী সহ দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন সময় ইসরায়েলের টার্গেট হামলায় নিহত হয়েছে হুথি আর্মির অনেক শীর্ষস্থানীয় কমান্ডার। ইয়েমেনে অবস্থান করে ইসরায়েলের গোয়েন্দারা ইসরায়েলকে সহায়তা করেছে এসব টার্গেট হামলা পরিচালনায়। মহাকাশ গবেষণা ও মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করেছে পাকিস্তান। রোববার দেশটি চীন থেকে প্রথমবারের মতো সফলভাবে উৎক্ষেপণ করেছে হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট HS-1। এই স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তান তাদের ভূমি, কৃষি, পানি ও নগর পরিস্থিতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণ করতে পারবে। এই স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তান পরিবেশ উন্নয়ন, কৃষি ও নগর ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নতি লাভ করবে। হাইপার স্পেকট্রাল স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের ফলে প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত বিপর্যয় রোধে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। মাটির আর্দ্রতা, পানির গুণগত অবস্থা, পাহাড়ি অঞ্চলে হিমবাহ পরিস্থিতি, বনাঞ্চলের চিত্রসহ গোটা পাকিস্তানের ভূমির প্রকৃত চিত্র পাবে পাকিস্তান। হাইপার স্পেকট্রাল স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চীন পাকিস্তান গভীর বন্ধুত্বের সর্বশেষ নিদর্শন। এই স্যাটেলাইট আরও কাজে দেবে পাকিস্তান চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে। পাকিস্তান আফগানিস্তান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। রোববার কাতারের রাজধানী দোহা বৈঠক শেষে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুদ্ধবিরতিতে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতির সম্মতির কথা জানানো হয়েছে। এরপর দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা বিবৃতির মাধ্যমে সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মতির কথা প্রকাশ করা হয়। আগামী 25 অক্টোবর স্থায়ী যুদ্ধবিরতি
চূড়ান্ত করার লক্ষ্যে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা বৈঠকে বসবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। রোববার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কাতার বৈঠকের মধ্যস্থতা করেন কাতার ও তুরস্কের কূটনীতিকরা। 2021 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গত 9 অক্টোবর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বড় ধরনের সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে নিহত হয়েছে 3 শতাধিক সেনা। ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী মুসলিম দুই দেশের এই সংঘাতে সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবন্ধের আহ্বান জানানো হয়। কাতার ও তুরস্ক এগিয়ে আসে যুদ্ধবন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি চুক্তির কোনো তোয়াক্কা না করে রোববার গোটা গাজায় ব্যাপক ভিত্তিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার খান ইউনিস, উত্তর ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির ও ত্রাণ শিবির লক্ষ্য করে। বন্ধ করে দেওয়া হয়েছে গাজায় ত্রাণবাহী গাড়ি প্রবেশ। 13 অক্টোবর মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে 97 জন ফিলিস্তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী হামাস। হামাস রোববার গাজার রাফায় 2 জন ইসরায়েলি সেনা হত্যা করেছে। আমরা তার প্রতিশোধ নিয়েছি। নেতানিয়াহুর এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে রাফায় 2 ইসরায়েলি সেনা হত্যার বিষয়ে তাদের কিছু জানা নেই। রোববার গাজায় ইসরায়েলের ব্যাপক ভিত্তিক হামলার পরেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। রোববার ইসরায়েলের কারাগারে নির্যাতনের ফলে নিহত হয়েছেন মাহমুদ তালাল আবদুল্লাহ নামে এক ফিলিস্তিনি। এ নিয়ে 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের কারাগারে 79 জন ফিলিস্তিনি নিহত হয়েছে কারা অভ্যন্তরে নির্যাতনের ফলে। ইরানের পরমাণু কর্মসূচিতে আর কোনো আন্তর্জাতিক বাধা নেই, ফলে দেশটি এবার সম্পূর্ণ স্বাধীনভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান শিগগিরই এমন এক ক্ষেপণাস্ত্র প্রকাশ করতে পারে যা বিশ্ব নিরাপত্তার ভারসাম্য বদলে দেবে। শনিবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশনের আওতায় যেসব বিধিনিষেধ ছিল সেগুলো এখন থেকে সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে। 2015 সালে ভিয়েনায় ইরান, যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার স্বাক্ষরিত চুক্তিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং বিনিময়ে তাদের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব গৃহীত হওয়ার 10 বছর পরেই এই টার্মিনেশন ডে বা চুক্তির শেষ দিনের সময়সীমা নির্ধারিত ছিল। ওই চুক্তির আওতায় ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যায় এবং নতুন করে নিষেধাজ্ঞা দেয়। পরে ইরান তার প্রতিশ্রুতি থেকে সরে যায়। চুক্তি পুনর্জীবিত করার জন্য বিভিন্ন সময় আলোচনা হলেও তা কোনো অগ্রগতি পায়নি। গত আগস্টে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে, যার ফলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হয়। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে। তবে ইরান বারবার দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। মার্কিন গোয়েন্দা সংস্থা কিংবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কেউই চলতি বছরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি। তবে জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালায়, যাতে বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং 1000-এর বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে অসংখ্য সাধারণ নাগরিকও ছিলেন। এই হামলায় IAEA কোনো নিন্দা জানায়নি বলে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাই মাসে এক আইন পাশ করেন, যার ফলে জাতিসংঘের এই পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সব সহযোগিতা স্থগিত হয়। এতে IAEA-এর পরিদর্শকরা ইরান ছেড়ে চলে যেতে বাধ্য হন। IAEA জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানের পারমাণবিক মজুদ যাচাই করতে পারছে না। এটি তাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। এদিকে ইউরোপের 3 দেশ নতুন করে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। তারা একটি সমন্বিত, টেকসই ও যাচাইযোগ্য চুক্তি চায় বলে জানায়। তবে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেন, যারা স্ন্যাপব্যাক চালু করেছে তাদের সঙ্গে এখন আলোচনার কোনো যুক্তি দেখছে না তেহরান। চুক্তির আইনগত মেয়াদ শেষ হলেও বাস্তবতায় তা অনেক আগেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়।
ইরানের সামনে এখন দুটি পথ খোলা। একটি হলো স্বাধীনভাবে তাদের কর্মসূচি এগিয়ে নেওয়া, অন্যটি হলো ফের কূটনৈতিক সমঝোতার দিকে যাওয়া। তবে আস্থার সংকট আর সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে সমঝোতার পথ আপাতত বন্ধ বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির 9 দিনের মাথায় রাফাতে বিস্ফোরণ, হামাসের অপ্রতিরোধ্য শক্তি। 9 দিনের শান্তি, 1 ঘন্টার যুদ্ধ। গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি মাত্র 9 দিনের মধ্যেই তীব্র হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এটি ছিল 2 বছর ধরে চলা ধ্বংসাত্মক সংঘাতের পর শান্তির প্রথম ধাপ। কিন্তু দক্ষিণ গাজার রাফাতে হামাস যোদ্ধাদের আক্রমণের ফলে শান্তি চুক্তির ভিত্তি কেঁপে উঠেছে। হামাসের এই আক্রমণ কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং ইসরায়েলের কৌশলগত কর্তৃত্বের উপর এক সরাসরি চ্যালেঞ্জ, যা নতুন করে সংঘাতের পথ খুলে দিয়েছে। এই যুদ্ধবিরতি প্রথম থেকেই ছিল ভঙ্গুর। চুক্তি অনুযায়ী জিম্মিদের মৃতদেহ ফেরত দেয়া এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা ছিল, কিন্তু জিম্মিদের মৃতদেহ প্রত্যর্পণ নিয়ে ইসরায়েল সহায়তা কমানোর হুমকি দেয় এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফা ক্রসিং বন্ধ রাখার নির্দেশ দেন, যা হামাস চুক্তি লঙ্ঘন বলে মনে করে। এই পদক্ষেপগুলো প্রমাণ করে যুদ্ধবিরতি আসলে ছিল কেবল একটি কৌশলগত বিরতি, শান্তি প্রতিষ্ঠার চেয়ে নিজেদের সামরিক ও রাজনৈতিক অবস্থান মজবুত করার এক সুযোগ। রাফাতে হামাস আইডিএফ সংঘাতের সূত্রপাত হয় 3টি নিরাপত্তা দুর্ঘটনার মাধ্যমে। এই আক্রমণগুলির মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর একটি সমন্বিত হামলা। প্রথম ঘটনাটি ঘটে যখন হামাস যোদ্ধারা টানেল থেকে বেরিয়ে এসে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায়। তবে মূল আঘাত আসে 19 অক্টোবর। হামাস যোদ্ধারা স্নাইপার ব্যবহার করে এবং সামরিক ইঞ্জিনিয়ারিং যানে হামলা চালায়। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় একটি ইসরায়েলি সামরিক যানে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে এতে 2 ইসরায়েলি সৈন্য নিহত এবং আরো 3 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনীর এটি প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা। ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকে বসেন এবং প্রতিরক্ষা প্রধানদের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরপরই ইসরায়েলি জেট বিমান রাফাতে লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ শুরু করে। গাজার সিভিল ডিফেন্সের মতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের আক্রমণের এই ঘটনার নেপথ্যে ছিল এক গুরুত্বপূর্ণ কৌশলগত মোড়। হামাস অনুমোদিত চ্যানেলগুলির দাবি অনুযায়ী তাদের আক্রমণের প্রথম লক্ষ্য ছিল রাফাতে সক্রিয় ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন হামাস বিরোধী মিলিশিয়া বাহিনী। এই মিলিশিয়া গোষ্ঠী পপুলার ফোর্সেস নামে পরিচিত এবং ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জানা যায় ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে ইয়াসের আবু শাবাবের দল অস্ত্র, সামরিক যান এবং খাদ্য সহায়তা পেয়ে আসছিল। হামাসের কাছে এই গোষ্ঠীটি ছিল অভ্যন্তরীণ সহযোগী, যা ইসরায়েলকে গাজায় নিজেদের পছন্দের একটি বিকল্প শাসন বা বাফার জোন তৈরি করতে সাহায্য করছিল। সুতরাং হামাসের এই আক্রমণকে কেবল আইডিএফ এর উপর হামলা হিসেবে দেখা ভুল হবে। এটি ছিল ইসরায়েলের সামরিক কৌশলকে চ্যালেঞ্জ জানানো এবং গাজার অভ্যন্তরে নিজেদের নিরঙ্কুশ রাজনৈতিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টা। প্রথমে ইসরায়েলি মিত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানানো হয়, যা ইসরায়েলকে কঠোর সামরিক জবাব দিতে বাধ্য করে এবং চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করে দেয়। ইসরায়েলের 2 বছর ধরে চলা সামরিক অভিযান সত্ত্বেও হামাসের সামরিক শক্তি যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, এই ঘটনা তারই প্রমাণ। রাফার ঘটনা প্রমাণ করে যে হামাস যোদ্ধারা এখনো তাদের কৌশলগত সরঞ্জাম যেমন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে ইসরায়েলি সৈন্যদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে সক্ষম। হামাসের স্থিতিস্থাপকতার মূল ভিত্তি হলো তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক বা গাজা মেট্রো। এই সুড়ঙ্গগুলি কমান্ড ও কন্ট্রোল, রসদ সরবরাহ এবং যোদ্ধাদের ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যেতে সাহায্য করে। এই ভূগর্ভস্থ যুদ্ধ ব্যবস্থা থাকার কারণেই ইসরায়েলের ঘোষিত অপারেশনাল কন্ট্রোল কার্যকর করা কঠিন হয়ে পড়ছে। যুদ্ধবিরতি চলাকালীন হামাস আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের সামরিক পোশাকে প্রকাশ্যে এনে তাদের সামরিক বিজয় ও কমান্ডের ধারাবাহিকতা তুলে ধরে। তাদের শক্তি অত্যাধুনিক অস্ত্রে নয়, বরং অপ্রচলিত যুদ্ধের কৌশল ও দীর্ঘমেয়াদে টিকে থাকার রাজনৈতিক ইচ্ছায় নিহিত, যা গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্যকে ব্যর্থ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বলেছিল। সৌদি উপকূলের কাছে এক জাহাজ বিস্ফোরণ ও আগুনের ঘটনায় হঠাৎই বেড়ে গেল উত্তেজনা। বিশেষ করে শীর্ষ হুথি কমান্ডার মোহাম্মদ গামারির হত্যার পরই এই হামলা ঘটায় অঞ্চল জুড়ে জল্পনা ছড়িয়েছে এটিকে প্রতিশোধের শুরু। অচেনা আগুন, পরিচিত উত্তাপ। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTও জানিয়েছে এডেনের পূর্বে প্রায় 210 কিলোমিটার দূরে একটি ক্যামেরুন পতাকাবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত হানে। মুহূর্তেই আগুন ধরে যায়। ক্রুরা বিপদ সংকেত পাঠায় এবং পরে জাহাজ ত্যাগের প্রস্তুতি নেয়। নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রে জানায় হামলাটি ঘটেছে ইয়েমেনের আহওয়ার উপকূলের দক্ষিণে। উদ্ধার অভিযান শুরু হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো পরিষ্কার নয়।
এই ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন প্যাটার্নটি পরিচিত। 2023 সাল থেকে হুথি বিদ্রোহীরা ইসরায়েল ও তার মিত্রদের জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। তারা সাধারণত আক্রমণের পর কয়েক ঘন্টা বা এমনকি একদিন দেরিতে দায় স্বীকার করে। 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হুথি হামলা থেমেছিল। লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পর্যন্ত জাহাজ চলাচল কিছুটা স্বস্তি ফিরে পায়। তাই এই আকস্মিক বিস্ফোরণকে অনেকে অবাক করা বার্তা হিসেবে দেখছে, যুদ্ধবিরতির ভেতরেই নতুন লড়াইয়ের সংকেত। আরো নাটকীয় বিষয় হলো হামলাটি ঘটে হুথি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ গামারির মৃত্যুর খবর প্রকাশের পর। গামারি ছিলেন হুথি নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মুখ। তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক আছে, তবে হুথি সূত্র বলছে তিনি দায়িত্ব পালনের সময় নিহত হন। ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে তারা জুন মাসে গামারিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর অগাস্টে আবার সানায় আক্রমণ চালানো হয়। ইসরায়েলের প্রতিক্রিয়া ও সতর্কবার্তা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, রাতে আমরা আবারও ইয়েমেনে হুথি সন্ত্রাসী সংগঠনের কৌশলগত লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছি। তিনি আরো যোগ করেন, যে কেউ ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে, যে কেউ আমাদের আঘাত করবে তাকে 7 গুণ আঘাত করা হবে। এই ভাষা স্পষ্টতই ইঙ্গিত দেয় ইসরায়েল গামারির মৃত্যুকে বড় গোয়েন্দা জয় হিসেবে দেখছে এবং ভবিষ্যতে প্রতিশোধমূলক পদক্ষেপের জন্য প্রস্তুত। লোহিত সাগর এবং এডেন উপসাগর অঞ্চলটি বর্তমানে বিশ্বের অন্যতম সংবেদনশীল সামুদ্রিক করিডোর। এখান দিয়ে প্রতিদিন শত শত জাহাজ সুয়েজ খাল হয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াত করে। হুথিদের হামলায় এই পথ বন্ধ হলে বৈশ্বিক বাণিজ্যে আবারও বড় আঘাত আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পর এই হামলা যদি সত্যিই হুথিদের কাজ হয়, তবে এটি ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধাপের শ্যাডো ওয়ার এর সূচনা হতে পারে। আর যদি অন্য কোনো পক্ষ এই ঘটনার পেছনে থাকে, তবে তা হবে এক বিপজ্জনক খেলায় নতুন মোড়। 18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান, পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনো জীবিত। ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক। একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA, যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরো বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে।
চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট চরম উত্তেজনার পর এবার নতুন করে যুদ্ধের পায়তারা চালাচ্ছে পশ্চিমারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র বলে মনে করছেন অনেকে। সেরকমই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে পশ্চিমারা। তবে বসে নেই ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ভালো করেই জানেন ইরানের ওপর আঘাত আসতেই থাকবে, তাই শত্রুদের মোকাবিলা করতে সব নিয়ে প্রস্তুত ইসলামী বিপ্লবের দেশটি। ইরানের কাছে বড় আঘাত খাওয়ার পরও শিক্ষা হয়নি, আবারও যুদ্ধের হুঙ্কার, আর পশ্চিমা দেশগুলো ইরানকে কণ্ঠরোধ করতে তৎপর। এখন এক প্রশ্ন ঘুরছে, নতুন ইরান ইসরায়েল লড়াই কি শুধু সময়ের ব্যাপার? ইরান সম্প্রতি বহু প্রতিকূলতায় পড়ে, তবু মন বদলায়নি। দেশটির শাসকরা বলে থাকেন আঘাত আসতেই থাকবে, কিন্তু তাদের প্রতিরোধও থাকবে বেশি। মার্কিন, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি বাড়িয়ে দেওয়ার নকশা ইরানের উপর ক্রমাগত চালানো হচ্ছে। এতে করে তেহরান কেবল কূটনীতিতে নয়, আঞ্চলিক শক্তি গঠনেও জোর দিচ্ছে। তাদের প্রতিক্রিয়া সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। প্রক্সি গোষ্ঠী ও কৌশলগত সাফল্য বাড়ানোর চেষ্টা চলছে। তবু ইরান এখন শুধু প্রতিরোধী করছে না, তারা ভেতর থেকে নিজেকে বদলে নিচ্ছে। জুনে 12 দিনের সংঘর্ষের পরে শুরু করা শুদ্ধি অভিযান, গোপন অভিযান এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের ফলে দেখা গেছে তেহরান বিদেশি প্রভাব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। ধরা ছোঁয়ার তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতে। এগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও সংকটে পড়ছে। প্রশাসনিক পরিবর্তন এসেছে। গত 3 আগস্ট প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নামে নতুন একটি কৌশলগত সংস্থা গঠন করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচারপতি সহ পার্লামেন্ট স্পিকার, সামরিক কমান্ডার এবং কিছু মূল মন্ত্রী এতে যুক্ত থাকবেন। ম্যান্ডেট হলো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম সমন্বয় করা। এই পরিবর্তন ইরানের কৌশলগত মানচিত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখানে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কোর শক্তিশালী হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তেহরান মোটেই নিস্তব্ধ নয়। ইরানের নতুন নিরাপত্তা সচিব মস্কো সফরে গিয়েছেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো হচ্ছে। তেল, বাণিজ্য ও সামরিক সম্পর্ক জোরদার করা হচ্ছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ সামাল দেওয়া যায়। অর্থনৈতিক ও কৌশলগত এই চলই ইরানকে আরো স্থিতিস্থাপক করে তুলেছে। ইরানের সামরিক প্রস্তুতিও নতুন যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, 12 দিনের সংঘাতের সময় ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার করা থেকে বিরত ছিল। এর মধ্যে রয়েছে কাশেম বাশির মিসাইল। তিনি সতর্ক করে বলেন, যদি আবার আক্রমণ করা হয় তবে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। ইরান ক্ষতিগ্রস্ত হলেও সহজে নত হবে না। তারা নিজেকে শক্ত করেই রেখেছে। পশ্চিমাদের পরিকল্পনা রয়ে গেলে সংঘাত সময়ের বিষয়, কিন্তু কূটনীতি, গোপন যুদ্ধ ও ভূ রাজনীতি মিলে কোনো অনিশ্চিত মোড়ও আনতে পারে। মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায় এখন অধিক নাটকীয় এবং বিপজ্জনক। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।